নমস্কার, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে আজ অন্য একজনের কলমে একটি ঘটনা অনেকগুলো অভিজ্ঞতার কথা আমরা শুনে নেব। লিখেছেন ডাক্তার সঞ্জীব রায়। অদ্ভুত সব ঘটনা ঘটে এখানে। উৎসাহী দর্শক নাকি হারিয়েও গিয়েছেন এখানে এসে। এমনই বিচিত্র ঘটনার সাক্ষী হতে রোমানিয়ার ড্রাকুলা ক্যাসেল দর্শনে গিয়েছিলেন ডাক্তার সঞ্জীব রায়। বিচিত্র এক অভিজ্ঞতা হয় তার নিজেরও। হেডিং: রোমানিয়ার ড্রাকুলা ক্যাসেল। আশা করি সকলে শুনতে ভালোই লাগবে। উনি লিখছেন, দেশ বিদেশে একাধিকবার বিপদ কান ঘেঁষে বেরিয়ে যাওয়ার সুবাদে আমার ভেতরে এক আত্মবিশ্বাসের জন্ম নেয়। মনে করি যে জীবনের প্রথম পাতা ও শেষ পাতা তো ঈশ্বরই লিখবেন, কিন্তু আমার ক্ষেত্রে সেই শেষ পাতাটি বোধ করি তা লিখতে এখনও একটু দেরি আছে। সেই ভাবনা থেকেই অতিরিক্ত সাহসী হয়ে এমন কিছু কাজ করে বসি যা আমার কোনোভাবেই করা উচিত নয়। আজকের এই ভ্রমণও তেমনই এক অনুচিত কাজকে কেন্দ্র করে। রোমানিয়ার মধ্যভাগে অবস্থিত এক ছোট্ট সুন্দর ও সাজানো শহর ব্রাসোভা। রাজধানী বুখারেস্ট থেকে 176 কিলোমিটার দূরে এই শহরের জন্ম 1235 সালে। জন্মের পর এর নাম ছিল করোনা। হ্যাঁ, ঠিকই পড়ছেন, লাতিন এই শব্দের অর্থ মুকুট। ব্রাসভ নামটা আসে অনেক পরে। স্থানীয় নদী বার্সার নামানুসারে দেওয়া হয় ব্রাসভ। কেউ কেউ অবশ্য বলেন ব্রাসভ নামকরণের উৎস তুর্কি শব্দ বারাসু, যার অর্থ সাদা জল। আমাদের প্যাকেজ এই শহর খানিক বাধ্য হয়েই ঢোকানো। সেটা কেমন? আমরা বুলগেরিয়ার রাজধানী সোফিয়া থেকে সড়কপথে রোমানিয়ার রাজধানী বুখারেস্ট যাব। দূরত্ব 650 কিলোমিটার মতো, যা এক নাগাড়ে বাসে করে যাওয়া বাস্তবিকই কষ্টসাধ্য। ইউরোপের রাস্তাঘাট খুব উন্নত মানের হলেও ওই দেশে বাধ্যতামূলকভাবে 2 ঘন্টা বাস চালানোর পর পাইলট সাহেবকে, আমরা যাদের ড্রাইভার বলি, পথের যে কোনো পেট্রোল পাম্পে 30 থেকে 45 মিনিট বিশ্রাম নিতেই হয়। ফলে 650 কিলোমিটার ভ্রমণ করা সময় সাপেক্ষ বটেই। অন্যদিকেও এক সমস্যা আছে। ওদেশে বাস কিন্তু শুকনো খাবারেও খেতে দেয় না। ফলে বাস যেখানে থামছে সেখানেই পর্যটকরা কেউ না কেউ কিছু খাচ্ছেন। ফলে সেখান থেকে বাস ছাড়তেও দেরি হয়। সব কিছু মাথায় রেখে ব্রাসভকে রাত কাটানোর এবং খানিক বিশ্রামের জন্যই নির্বাচিত করা। আমরা বাস থেকে নেমে সোজা ডিনার টেবিলে বসে পড়েছিলাম। ব্রাসভে ভালো ঠান্ডা পড়ে, ফলে লেপ মুড়ি দিয়ে রাতে ঘুমটা ভালোই হয়েছিল। পরের দিন সকালে প্রাতরাশ সেরে লাগেজপত্র বাসে উঠিয়ে আমাদের যাত্রা শুরু। ব্রাসভ দেখে পরের গন্তব্য বুখারেস্ট। শহরের অন্যতম দ্রষ্টব্য ব্ল্যাক চার্চ। গথিক স্থাপত্যের সুন্দর নিদর্শন এই গির্জার নির্মাণকাল 1477 সাল। গির্জার নাম কিন্তু প্রথম থেকে ব্ল্যাক ছিল না, অন্য কিছু ছিল। 1689 সালে শহরে ভয়ানক অগ্নিকাণ্ডে চার্চটি একেবারে ভস্মীভূত না হলেও সম্পূর্ণভাবেই কালো হয়ে যায়। কুসংস্কারাচ্ছন্ন শহরের মানুষজন যে কোনো কারণেই হোক চার্চটির বাইরের অংশকে কালোই রেখে দিয়েছেন। চার্চটির নামকরণ হয়ে যায় ব্ল্যাক। এটি ছাড়াও সেন্ট নিকোলাস চার্চ বা সিটি সেন্টারে কাউন্সিল স্কোয়ার ফাউন্টেন অবশ্যই দেখার। ব্যক্তিগতভাবে আমার কাছে ব্রাসভের আকর্ষণ ছিল উল্লিখিত কোনোটাই নয়। কলকাতা থেকেই যাকে দেখার জন্য ভেতরে ভেতরে ছটফট করছি তা হলো ব্রান ক্যাসেল বা ড্রাকুলা ক্যাসেল। এটা দেখার কেন এত আগ্রহ সেটা বলা দরকার। ক্যাসেলটি লোকালয়ের সামান্য দূরে এক ছোট পাহাড়ের কাঠের পাটাতন দিয়ে তৈরি
একেবারেই সাদামাটা গড়ন। দ্রষ্টব্য স্থান বলতে যা বোঝায় মোটেই এটা তা নয়, তবে এর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। ড্রাকুলা উপন্যাসের সৃষ্টিকর্তা ব্রাম স্টোকারের ড্রাকুলার বাড়ি বলে যে বাড়ির বর্ণনা দেওয়া হয়েছে, সেই বর্ণনার সঙ্গে এই ক্যাসেলের অদ্ভুত মিল, যেন একেবারে কার্বন কপি। সাধারণভাবে এই মিল থাকার মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই, তবে এক্ষেত্রে কিছু রহস্য আছে বই কি। ব্রাম স্টোকারের বক্তব্য ছিল যে রাতের অন্ধকারে ছোট গোল টেবিলে বসে টেবিল ল্যাম্পের আলোয় যখন তিনি উপন্যাস লিখতেন, সেই সময় নাকি সেই উপন্যাসের জায়গা বিশেষে তার কলম আশ্চর্যজনকভাবে নিজেই দায়িত্ব নিয়ে লিখে দিয়েছে। প্রচণ্ড জনপ্রিয় এই উপন্যাস প্রকাশিত হওয়ার পরে সাংবাদিকরা যখন স্টোকারের কাছে জানতে চান যে তিনি তার বর্ণিত ক্যাসেলে কতবার গিয়েছেন, প্রশ্নের উত্তরে উপন্যাসের লেখক বলেন, বিশ্বাস করুন, আমি একটিবারও সেখানে যাইনি। যাওয়া তো দূরের কথা, আমার এমন কোনো ক্যাসেলের সঙ্গে কোনো দিনই যোগাযোগই ছিল না। সত্যি অবাক করে দেওয়ার মতোই ব্যাপার। রোমানিয়ার লোকজন ভূত, প্রেত, অশরীরী আত্মা, ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি জানে এবং খুব বিশ্বাস করে। ব্রাসাভে হোটেলে চেক ইন করে আমি রাতে হোটেলের কাউন্টারে নেমে এসে কাউন্টারের ভদ্রলোকের সঙ্গে একটু আলাপ জমানোর চেষ্টা করি। সেখানে ভাষাজনিত সমস্যা আছে। তিনি ইংরেজি বললেও উচ্চারণ আমাদের মতো লোকের কাছে অসুবিধাজনক। অন্যদিকে তিনিও সম্ভবত আমাকে দেখে একই কথা ভাবলেন। যাই হোক, অনেক কষ্টে বুঝতে পেরেছিলাম, সেটাই বলছি। মাঝে মধ্যেই অদ্ভুত সব ঘটনা ঘটার কারণে ক্যাসেল কিছুদিনের জন্য বন্ধ রাখা হয়। প্রায়শই নাকি অতি উৎসাহীরা ক্যাসেলের ভিতর নিজেরা প্রবেশ করে নিখোঁজ হয়ে যান। ঘটনাগুলি সবই ঘটে শুক্রবারে, সেজন্য প্রহরী ও গাইডরা শুক্রবার করে ক্যাসেল বন্ধ রাখার দাবি করেছিল, কিন্তু কর্তৃপক্ষ সেই দাবি না মেনে বন্ধের সময় 1 ঘন্টা এগিয়ে নিয়ে আসেন। শনি ও রবি ক্যাসেল বন্ধ থাকতই, অন্যান্য দিন সোম থেকে বৃহস্পতি বিকেল 5টা অবধি আর শুক্রবার 4টে করা হয়। বলা দরকার, আমার কথাগুলো বছর 6 পুরনো। এই সময়টা কখন হয়েছে তা বলতে পারবো না। পরের দিন ব্রেকফাস্ট করে বেরোনোর পরে আমি তো ব্রাসাভের দ্রষ্টব্য কিছুই দেখছি না। মন পড়ে আছে সেই ড্রাকুলা ক্যাসেলে। আরও একটা আশ্চর্যজনক ব্যাপার লক্ষ্য করছি যে গাইড সাহেব খানিক ইচ্ছে করেই গড়িমসি করছেন। একবার বলার চেষ্টাও করলাম যে আজ শুক্রবার, ক্যাসেল তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, কিন্তু তিনি কথায় কর্ণপাত করলেন। তো আমাদের গোটা দলের মধ্যে আমরা জোনা 6 উৎসাহী বাদে বাকিদের না দেখলে কিছুই এসে যায় না। গাইড সাহেব তো আমার কথা শুনছেনই না, উল্টে গতকাল হোটেল কাউন্টারে শোনা কথাগুলো আবার আউড়ে চলেছেন। ফলে সহযাত্রীদের অনেকের মনের ভাবটা, না বাবা, গিয়ে কাজ নেই, কি দরকার। আমি দৃঢ় প্রতিজ্ঞ, দেখবই। শেষমেশ গ্রুপের অনেকেই যেতে না চাওয়ায় মাত্র 6 জন উৎসাহী হন্তদন্ত হয়ে অনেক সিঁড়ি ভেঙে টিকিট কাউন্টারের সামনে গিয়ে দেখি কাউন্টার বন্ধ হয়ে গিয়েছে। কারণ 3টে বেজে গিয়েছে। ক্যাসেল বন্ধ হওয়ার 1 ঘন্টা আগে টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয়। দেখি কাউন্টার বন্ধ করে ভদ্রলোক ইউরো ডলার গুনছেন। তাকে হাত জোর করে রাজি করাতে প্রায় 3:30। রাজি হওয়ার পিছনেও শর্ত ছিল তিনি মাত্র 4 জনকেই টিকিট দেবেন। সঙ্গে থাকা 2 জন মহিলাকে তিনি কোনোভাবেই টিকিট দেবেন না। তিনি বারবারই একথা বলেছেন। রিস্ক? কিসের রিস্ক? কেন রিস্ক? কিছুই তখনও বুঝতে পারিনি। একেবারে বন্ধ হয়ে যাওয়ার মুখে ক্যাসেলে ঢুকলাম। ভেতরের লোকজন সব বেরিয়ে আসছে। আমাদের ঢুকতে দেখে তারা অনেকটাই অবাক। আমি সুযোগের অপেক্ষায় ছিলাম। ভেতরে ঢুকেই আমি ইচ্ছাকৃতভাবে গাইড ও সহযাত্রীদের থেকে
আলাদা হয়ে যায়। আমার লক্ষ্য ইন্টারনেট এবং সিনেমায় একাধিকবার দেখা নিচের তলায় একটা ঘর। তারপর যা ঘটেছিল তা মনে করলে এখনও গা ছমছম করে। একতলায় অনেকগুলো ঘর পরপর। এখানে আলোটাও নিতান্তই কম। যেটা আমাকে অবাক করেছিল সেটা হচ্ছে এই ছবির সঙ্গে সিনেমার দেখা ছবির অদ্ভুত মিল। নিচে নামার সিঁড়িতে লাল রঙে লেখা ছিল, নিচে নামা একেবারেই নিষিদ্ধ। নিচের ঘরগুলি সবই ভেতর থেকে বন্ধ, কিন্তু হ্যাঁ, একটাই খোলা। খোলা ঘরের সামনে আমি একা এসে দাঁড়ালাম। মুহূর্তে ঘরের ভেতর চোখ যায় বড় বড় কাঁচের জানলা, সব বন্ধ। আমি নিশ্চিত ঘরে কেউ আছেন। হ্যাঁ, ইজি চেয়ার নড়ছে। ঘরে অদ্ভুত পচা গন্ধ, সঙ্গে মাঝে মাঝে বৃষ্টির জল মাটিতে পড়ার সোদা সোদা গন্ধ। মাথাটা কেমন ঘুরতে থাকে। ভাগ্য ভালো, হ্যাঁ নিতান্তই ভালো, বাইরে দেওয়াল ধরে দাঁড়িয়ে থাকাকালীন ঘরে প্রবেশের মুহূর্তেই পিছন থেকে কেউ হ্যাঁচকা টানে আমাকে বাইরে নিয়ে আসার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হয়ে যায়। পুরো ঘটনাটা ঘটে মুহূর্তের মধ্যে। অতীত আমলের সেই ভারী দরজা বিন্দুমাত্র হাওয়া ছাড়া কী করে বন্ধ হলো তা আজও বিস্ময়। গাইড আমাকে ক্যাসেলের বাইরে নিয়ে এসে একটা ছোট কলসি থেকে সামান্য জল চোখে মুখে দেয়। তাতেই আমি সুস্থ হয়ে উঠি। ওই জলকে তিনি বারবার হোলি ওয়াটার বলছিলেন। জলের ভেতরে প্রভু যিশুর একটি ক্রস ডোবানো ছিল। গাইডের মুখ থেকেই শুনি যে ঠিক এখান থেকেই সবাই হারিয়ে যায়, মূলত এই শুক্রবারেই। উপন্যাসও বলা ছিল ভ্যাম্পায়ার আসার আগে পচা ও সোঁদা গন্ধ পাওয়া যায়। গাইডের একটা কথা আজও মনে পড়ে। ভাগ্যিস আপনি আমাকে নিচের ঘরগুলো সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন, যার জন্য আমি বিন্দুমাত্র সময় নষ্ট না করে আপনাকে দেখতে না পেয়ে এই হোলি কলসি নিয়ে বিদ্যুৎ বেগে নিচে নেমে যাই। হয়তো তাই প্রভু যিশুর দয়াতেই সেই যাত্রায় বেঁচে গিয়েছিলাম। এই ছিল ডাক্তার রায়ের অভিজ্ঞতা। আমাদের জীবনে এমন অনেক কিছুই ঘটনা ঘটে যেগুলো আমরা ব্যাখ্যায় কোনো ব্যাখ্যা পাই না। আমার জীবনে তো এরকম ঘটনা প্রচুর আছে। আমি আমার চ্যানেলে সেই সব শেয়ারও করি, আগেও করেছি। আপনাদের জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে বা আপনাদের পরিচিত কারোর জীবনেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে ডেসক্রিপশন বক্সে মেল আইডি তো দেওয়াই থাকে, ঘটনা লিখে পাঠাতে পারেন। হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া থাকে, যেখানে আপনারা ভয়েস রেকর্ড করেও পাঠাতে পারেন। আর এইসবের কথা বলার পরেও আরও কিছু কথা বলার, আমার সঙ্গে থাকতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা অল বাটনটা প্রেস করতে ভুলবেন না। সবসময় সমস্ত ঘটনা, গল্প, রহস্য, উপন্যাস সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। একটা ব্যাপারে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এখানে আমার বাড়িটা যেহেতু রাস্তার ধারে, প্রচুর ব্যাকগ্রাউন্ড নয়েজ হতেই থাকে, বন্ধ করা যায় না। সুতরাং একটু অসুবিধে তো হয়ই আমারও। আপনারা নিজ গুণে ক্ষমা করে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই শুনতে থাকুন। আমি সুদেষ্ণা আজ শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সকলে, সঙ্গে কিন্তু থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।